ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি কেন ভার্সাটাইল খেলোয়াড় পছন্দ করেন? আপনার কাছে কি এর কোনো উত্তর আছে? যদি থাকে তাহলে উত্তরটা লিখুন। আমার কাছে যে ছোটোখাটো কয়েকটা ব্যাখ্যা আছে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত আপনাকে একটু পেছনে নিয়ে যেতে চাই। আনচেলোত্তি যখন জাতীয় দল ঘোষণা করেন, ব্রাজিল দল ঘোষণার সময় ওখানে দানিলোর নামটা থাকায় একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন কেন তাকে দলভুক্ত করা হলো। উত্তরে আনচেলোত্তি বলেছিলেন যে একমাত্র দানিলোই এমন একজন খেলোয়াড় যে কয়েকটা পজিশনে খেলতে পারে, রাইট ব্যাক খেলতে পারে, লেফট ব্যাক খেলতে পারে, সেই সাথে সেন্টার ডিফেন্ডার হিসেবেও খেলতে পারে। যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন, ফর্ম যেমনই থাকুক না কেন, বয়স হয়েছে, সব কিছু থাকা সত্ত্বেও যেহেতু অভিজ্ঞতা আছে, সেই বিচারে কার্লো আনচেলোত্তি তাকে জাতীয় দলে রেখেছেন। আপনি এখন আমাকে প্রশ্ন করবেন যে আপনি কি তাহলে দানিলোর পক্ষে কথা বলার জন্য ভিডিও করছেন? একদমই তা নয়। ভার্সাটাইল খেলোয়াড়কে আসলে কি বলা হয় এটাও আপনাকে প্রথমত বুঝতে হবে। ভার্সাটাইল একজন খেলোয়াড় যে বিভিন্ন পজিশনে খেলতে পারে, এই ধরনের খেলোয়াড়দেরকে বলা হয় একজন কোচের জন্য আশীর্বাদ স্বরূপ। দলে যত বেশি ভার্সাটাইল খেলোয়াড় থাকবেন তত বেশি সুবিধা হবে। আপনাকে একটা উদাহরণ দিই। প্রথমে হচ্ছে রিয়াল মাদ্রিদকে দিয়ে। রিয়াল মাদ্রিদ একজন খেলোয়াড় আছেন আরেলিয়ান শুয়েমানি। যখন একজন ডিফেন্ডার ক্লান্ত হয়ে যায় বা তাকে ওখান থেকে সরিয়ে নিতে হয়, ঠিক ওই সময় একজন ডিফেন্ডার তুলে নিয়ে একজন মিডফিল্ডারকে নামিয়ে দেওয়া হয়। এ ধরনের সিচুয়েশন আপনারা হয়তোবা দেখবেন। কেন একজন ডিফেন্ডারকে তুলে নিয়ে মিডফিল্ডার নামানো হয়? এর যৌক্তিক উত্তর হলো আরেলিয়ান শুয়েমানি চলে যান ডিফেন্সিভ মানে সেন্টার ডিফেন্সে, আর বাকি যে মিডফিল্ডারকে নামানো হয় তিনি মিডফিল্ডে খেলেন। কার্লো আনচেলোত্তি একই ফর্মুলা ব্যবহার করবেন কিনা, এর জন্য আপনাকে একটু বেশি করে ব্রাজিলের খেলা দেখতে হবে এবং পরিস্থিতিটা বুঝতে হবে। উদাহরণ হিসেবে ধরা যাক এইডার মিলিতাওয়ের কথা। তিনি 2 পায়ে 2টো ACL ইনজুরিতে পড়েছেন। সেই জায়গা থেকে তার তো ফুটবল ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি সেটা করেননি। তিনি কি করেছেন? দাপিয়ে পারফর্ম করছেন, হাল ছেড়ে দেননি। নেভার গিভ আপ, আমাকে ভালো খেলতে হবে, আমি প্রমাণ করে দিতে চাই ইনজুরি আমার কাছে কিছুই না, আমি নিজেকে আবারও প্রমাণ করব এবং টপ ক্লাস ফুটবল খেলছে কিনা। রিয়াল মাদ্রিদে দাপিয়ে পারফর্ম করছে, ব্রাজিলে এসেও দাপিয়ে পারফর্ম করছে। কার্লো আনচেলোত্তি সব শেষ ম্যাচে তাকে রাইট ব্যাক পজিশনে নামিয়ে দিয়েছে। কেমন খেলেছে বলুন তো? যেই ধরনের ট্যাকটিক্স তিনি দেখিয়েছেন, ট্যাকটিক্স বললে ভুল হবে, যেই ধরনের কারিগরি তিনি দেখিয়েছেন, হঠাৎ করে ড্রিবল করছে, ম্যাজিক্যাল 2-একটা মুভ দিচ্ছে, এই ধরনের মুভমেন্ট দেখার পরে আপনি কি তার মুগ্ধ হবেন না? অবশ্যই মুগ্ধ হতে হবে। এরপরে দেখেন এইডার মিলিতাও ওই যে জায়গায় খেলছিলেন রাইট ব্যাকে, সেই জায়গা থেকে এইডার মিলিতাওকে সুইচ করে সেন্টার ডিফেন্সে নিয়ে আসা হলো। কেন? গ্যাব্রিয়েল মেগালাস ইনজুরিতে উঠে গেছেন। তো এই যে ভার্সাটাইল খেলোয়াড় দলে থাকার সুবিধা, এই সুবিধাটা সব সময় প্রতিটা কোচ নিতে চাইবে। তো যখনই কোনো ভার্সাটাইল খেলোয়াড়কে দলের সাথে যুক্ত করা হয়, অবশ্যই কোচের প্ল্যান কি আছে সেটাও একটু বিবেচনায় মাঝে মধ্যে আপনিও রাখবেন। ক্যাসিমিরোর কথা আপনি ধরুন না, ম্যানচেস্টার ইউনাইটেডে দলের প্রয়োজনে তিনি কিন্তু ডিফেন্সিভ পজিশনেও খেলেছেন, যদিও সেইভাবে ভালো করতে পারেনি, কিন্তু ডিফেন্সিভ পজিশনে খেলেছেন। মানে এই যে কার্লোস হেনরিক ক্যাসিমিরো, তিনি দলে থাকাতে ব্রুনো গিমারাইজ ফ্রিডম নিয়ে খেলছেন যে আমি উপরে উঠে গেলেও আমার ফাঁকা জায়গা কাভার আপ করার জন্য একজন যোগ্য লিডার দলে আছে। তাহলে আপনি দেখেন কার্লো আনচেলোত্তি এখন ব্রুনো গিমারাইজকে দিয়ে কীভাবে খেলাচ্ছেন। সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, আবার হোল্ডিং মিড থেকে নিয়ে আবার ডিফেন্সিভ মিডেও সহযোগিতা করতে পারে। তো একজন প্লেয়ার যখন ভার্সাটাইল হয় বা বিভিন্ন পজিশনে খেলতে পারে, তো এই যে বিভিন্ন পজিশনে খেলতে পারে প্লেয়াররা, যখন তাদেরকে আপনি আশীর্বাদ বলবেন, এবার আপনাকে খুঁজতে হবে যে আশীর্বাদ তুষ্ট মানুষ বা আশীর্বাদ প্রাপ্ত মানুষ প্লেয়ার কজন দলে আছে। তাহলে এবার একটু হিসেব করে বের করা যেতে পারে যে আশীর্বাদের দিকটা যদি আপনি বলেন যে ব্রাজিলে ভার্সাটাইল প্লেয়ার কজন আছে, তাহলে আমি আপনাকে একটা একটা করে বলতে পারি। আমার যদি 2-1টা নাম ছুটে যায় তাহলে আপনি আমাকে ধরিয়ে দিতে পারেন। মিলিতাওয়ের কথা বলি, মিলিতাও খেলতে পারে রাইট ব্যাকে এবং সেন্টার ডিফেন্ডার হিসেবে খেলতে পারেন। তারপরে ক্যাসিমিরোর কথা বলেন, তিনি বক্স টু বক্সও খেলতে পারেন, সেন্টার মিডেও খেলতে পারেন, আবার ডিফেন্সিভ মিড, তার মানে প্রোফাইলটা তো আসলে ডিফেন্সিভ মিড। তাহলে এই 3টা জায়গায় আসলে তিনি খেলতে পারেন। রদ্রিগোর কথা বলেন, লেফট সাইডেও খেলতে পারেন, রাইট সাইডেও খেলতে পারেন, ক্লাসিক নাম্বার 10-এও খেলতে পারেন। ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি আপনি বলেন, ভিনিসিয়াস লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারেন, সেই সাথে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন। তারপরে হচ্ছে ব্রুনো গিমারাইজের কথা আপনি বলেন,
তো এই যে প্লেয়ারগুলো যখন নিজের জায়গা ছেড়ে দিয়ে অন্য একটা জায়গার জন্য নিজেকে পরিপাটি করে রাখেন, তখন একাদশ সাজানোর জন্য কার্লো আনচিলত্তিকে বা কোচকে একটা মধুর সমস্যায় পড়তে হয়। মধুর সমস্যার কথাটা যখন বললাম, তখন আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। আপনি যেই রাফিনহাকে একটা সময় দেখতেন লেফট সাইডে খেলতে, সেই একটা সময় দেখতেন রাইট সাইডে খেলতে, সেই রাফিনহা কি বার্সার লেফট সাইডে কখনো খেলেনি? লামিন ইয়ামাল আসার পরে তিনি তো লেফট সাইডে খেলেছেন। আপনি সেই রাফিনহাকে দেখেন না ক্লাসিক নাম্বার 10-এ খেলে কিনা, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে কিনা, খেলছে। তো এবার আপনি ব্রাজিল জাতীয় দলে রাফিনহাকে কোথায় খেলাবেন? রাফিনহাকে যদি আপনার খেলাতে রাইট সাইডে খেলাবেন। এস্তেভাও আপনাকে যে ধরনের দুর্দান্ত ম্যাচ উপহার দিচ্ছে, আপনি কি এখন এস্তেভাওকে সরিয়ে দিয়ে রাফিনহাকে শুরুর একাদশে আনতে পারবেন? আপনি কি সেটা সমর্থন করবেন? আমার মনে হয় না করবেন। তাহলে এবার দেখেন, যদি রাফিনহাকে আপনি শুরুর একাদশেই রাখেন, তাহলে তাকে হয়তোবা অ্যাটাকিং মিডে রাখতে হচ্ছে, অথবা তাকে লেফট উইংয়ে রাখতে হচ্ছে। ভিনিসিয়াস যদি একদিন ড্রপ আউট হন, তাহলে সেই জায়গায় তিনি খেলতে পাচ্ছেন। তো রাইট সাইডে এই মুহূর্তে ব্রাজিলের হাতে যে অপশনগুলো আছে, এখানে এস্তেভাও আছে, রাফিনহা আছে, সেই সাথে অ্যান্টনি আছে, আবার সাভিনহো আছে। তাহলে বিশ্বকাপের স্কোয়াড আসলে আপনি কাকে রাখবেন? এই যে মধুর সমস্যা, প্রত্যেকটা পজিশনে এই ধরনের মধুর সমস্যায় যদি একজন কোচ পড়ে যায়, তখন মনে করবেন যে আপনি বড় কোনো টুর্নামেন্টে ভালো করতে যাচ্ছেন। স্বপ্নটা আপনার তখন দেখতে হবে যখন আপনার দলে কম্পিটিশন বাড়বে, যে আমার জায়গা পাকাপোক্ত নয়, আমাকে যদি থাকতে হয় প্রমাণ করতে হবে। ভিটোর রকের কথাই বলুন, ব্রাজিলিয়ান লিগে ভালো খেলছে, সে এখন সামনে যে ম্যাচটা আছে তিউনিশিয়ার বিপক্ষে, কার্লো আনচিলত্তি বিবেচনা করছেন যে তাকে হয়তোবা সেন্টার ফরওয়ার্ড হিসেবে নামাতে পারেন। এই ম্যাচে যদি তিনি ক্লিক করেন, একটা গোল যদি দিয়ে ফেলতে পারেন, তাহলে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ডাক পাবেন। সেই জায়গায় যদি তিনি একটু ভালো খেলা দেখাতে পারেন, তাহলে বিশ্বকাপের আসরে তিনিও যাবেন বলে ধারণা করা যায়। তাহলে বোঝা গেল যে ভার্সাটাইল খেলোয়াড় দলের জন্য যে আশীর্বাদ, যে কারণে কার্লো আনচিলত্তি বলেন বা যে কোনো কোচ যদি কোনো ভার্সাটাইল খেলোয়াড়কে ডেকে নিয়ে আসেন, তাহলে মন খারাপ না করে কখনো কখনো এটাও চিন্তা করতে হয়, নিশ্চয়ই কোচ এর ভেতরে এমন কিছু দেখেছেন, কিংবা তাকে জাতীয় দলে রাখার পেছনে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান রয়েছে। সে হোক দানিলো, সে হোক ফাবিনহো, হোক অন্য কেউ। ফাবিনহোর কথা বলুন না, তিনি সিবিতেও খেলতে পারেন, সেন্টার ডিফেন্সে বা ডিফেন্সিভ মিড হিসেবেও খেলতে পারেন। তো এই ধরনের ভার্সেটাইল প্লেয়ার কার্লো আনচিলত্তিকে যদি ভরসা দিতে পারেন, তাহলে ক্ষতি হয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে যতটুকু সুযোগ পাবেন ওইটুকু সুযোগ কাজে লাগিয়ে প্রমাণ করতে হবে। যারা সমালোচনা করে, ইনক্লুডিং মি, আমরা যখন সমালোচনা করব, আমাদের এই সমালোচনাকে মিথ্যা প্রমাণিত তাদেরকেই করতে হবে। তাহলে ব্রাজিল জাতীয় দল নিজেদেরকে হারানো গৌরব বলেন বা নিজেদের যে ইতিহাস আছে, সেই ইতিহাসকে আবারও পুনরায় নিজেদের কাছে আনা, ফুটবলের যে গৌরব আছে তাদের, সেই গৌরবকে ফিরিয়ে আনার জন্য পরিপূর্ণ হবে বা পরিপক্কতা অর্জন করবে। কেন একজন ভার্সাটাইল খেলোয়াড় দলের জন্য, কোচের জন্য আশীর্বাদ, আমার কাছে যে ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যা আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। নিশ্চয়ই আমি বলছি না আমার এই ব্যাখ্যা 100% রাইট। যদি আপনার কাছে ভুল মনে হয়, অবশ্যই আপনি আপনার মতন করে আমাকে জানাবেন। আমিও আপনার মন্তব্যের মাধ্যমে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।